নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে জানেন তো আমার মনের অবস্থা একদমই ভালো না। ফিরেছি গতকালকে ফিরেই শুধু স্নান টান করে ঠাকুর পুজো করা, যা কিছু সংসারের কাজ আছে যেগুলো সেই মুহূর্তেই ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, সেই রকম যেমন বাসন মাজা, ঘর বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার ছিল না, সমস্ত এসে করে আর কালকের দিনটা আমি পুরোটাই রেস্টে ছিলাম। খাবার দাবারের দিকেও আমার কোনো ভ্রুক্ষেপই ছিল না, কারণ আমার পেটে কোনো খাবার যাচ্ছিল না। ওই যা শুকনো খাবার ছিল সেই খেয়েই ছিলাম। তো আজকে সকালবেলা উঠেই, এবার তো সময় তো আমাদের সব সময় পরিচালনা করে, সেটা তো জানাই আছে, সবাই জানে যে সময়ের হাতেই আমরা বন্দি, সেই আমাদের পরিচালনা করবে। কারণ দেখুন না, আমার শরীর মন দুটো অবস্থাই ভালো নেই। কোন সময় মনে হচ্ছে যে অনেক কাজ আছে করে ফেলি, আবার কোন সময় মনে হচ্ছে কোনো কাজই করব না, চুপচাপ শুয়ে পড়ে থাকি। এত মনটা খারাপ না, যে যেভাবে দিয়ে এলাম মানুষটাকে সেইভাবে ফেরাতে পারবো তো। সব সময় মনের মধ্যে যেন এই হেলদোল চলছে। তো এই রকম মন নিয়ে না কোনো কাজ করা যায় না। সুস্থ দেহ আর সুস্থ মন যদি একত্রিত না হয়, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়। সেটা যখন পরিস্থিতি আসে তখনই বোঝা যায়, তখনই মানুষ বুঝতে পারে। পরিস্থিতির বাইরে যেন মনে হয় এগুলো সব কাব্যের ভাষা। তো আমারও সেই রকমই হয়েছে, যে মনে হচ্ছে যেন সবই কাব্যের ভাষা, অথচ এমন একটা হুট করে পরিস্থিতি এলো যে আমি তখন বুঝতে পারলাম যে সময় পরিচালিত করে নেয় আমাদের। সময়ের দ্বারাই আমরা পরিচালিত হই। এখন মনে হচ্ছে কিচ্ছু করব না, না করে শুয়ে থাকলেই হয়, কিন্তু না, আমার সামনে যা আছে তা আমায় কর্তব্য করতেই হবে। জামা কাপড় আমি সব ধুয়ে নিলাম, কারণ ওইগুলোই আমি সব নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম। তো মামনিকে গায়েও দিয়েছিলাম। তা যাই হোক, একজন রোগী, এই রকম নার্সিংহোমের বিভিন্ন রোগী আসে, সেখানে সব কিছু ভাইরাস থাকে। তো আমি কোনোটাই আর ঘরে তুলিনি, সবই বাইরে রেখেছিলাম। দুদিন পর আমি সব ওইগুলো কেচে দিলাম। তারপরে দেখুন কীরকম ভাগ্যের পরিহাস। আমার যেদিন আর কি মামনির এই যে ঘটনাটা ঘটলো মামনির সাথে, তো তার আগের দিন আমি আলু আনতে চাইছিলাম না, আলুটা আমার শেষও হয়ে গিয়েছিল। মামনি নিজেই দেখুন কত করে তড়িঘড়ি করে, চল আলু নিয়ে আসি, আলু নিয়ে আসি করে আমাকে বার করলো। আমি যেতে চাইছিলাম না, ভালো লাগছিল না যেতে। বলল, না চ, খাবি কি? আর দেখুন, আলুটা সবে বস্তা থেকে ঢেলেছিল বলে, আমার পছন্দ হয়ে গিয়েছিল বলে একদম 10 কিলোই আলু নিয়ে নিয়েছিলাম। আনতে কষ্ট হচ্ছিল ঠিকই। আর এই যে দেখছেন আমার সবজি ভরা ঝুড়িতে, এগুলো কিন্তু সব মামনি এনে দিয়েছে। আমি বললাম, এত আনলে কেন, পচে যায়? বলল, রাখ, খেতে তো কাজে লাগবে। আর এই যে কুমড়ো, কড়াইশুঁটি সকালবেলাই এনে দিয়েছে। এনে দিয়েই তারপরে জল গরম করতে গিয়েছিল চান করবে বলে। ঠিক সেই সময়ে অঘটনটা ঘটেছে। তো এই কুমড়ো আর কড়াইশুঁটি এনে দিয়েছিল, আমায় বলল কড়াইশুঁটি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করবি, আর আটার পরোটা করবি, খেতে খুব ভালো লাগে, নে। তো আমি হাসলাম, আমি জানি যে পরের দিন সকালবেলা করব। তো এই রকম যে একটা ঘটনা ঘটে যাবে আকস্মিক, ভাবতেও পারিনি। তো সব কাজ আমার মিটে গেল, আমি আর রান্নার দিকে যাইনি, জানেন তো। অনেক রুটি ছিল, পাউরুটি ছিল, সেই সবই খেয়ে নিয়েছি। আর এতগুলো কাঁচা অনেক টাইম লেগেছিল। তারপরে সব জায়গায় রান্নার জল টল ভরা এগুলোও ছিল। তো সব কিছু করে আমার একটু বেরোতে বিকেল বিকেলই হয়ে গিয়েছিল। বিকেল মানে, আর এখন তো বিকেলবেলাই প্রায় সন্ধে হয়ে যায়। আমি চলে এলাম ট্রেন রুটে ছর্দির বাড়িতে। তারপরে ছর্দির বাড়িতে ট্রেন থেকে নেমে অটোয় করে আসতে হয়। আস্তে আস্তে ভাবছি, দেখুন ছর্দির বাড়িতে যখন আসি তখন কি মনে আনন্দ থাকে, যে ওদের বাড়ি যাচ্ছি, ওদের বাড়িতে গিয়ে অনেক আনন্দ করব। কিন্তু আজকে না মনটা বেদনায় ভরে যাচ্ছি। এত কষ্ট হচ্ছে, কারণ ছেলেটা তো ছর্দির বাড়ি আছে, ওকে আনতে হবে।
আর ও ওখানে থেকেই বা কী করবে? আমি এখানে থাকছি যখন, ওর স্কুলটা তাহলে আর কামাই হবে না। ভেবেছিলাম যে হয়তো হসপিটালে মামনির সাথে থাকতে হবে, তাই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ছেলেটা ছর্দির কাছে ছিল। তো এখন যখন পুরো নার্সিংহোম সবই দায়িত্ব নিয়ে নিয়েছে, কারুকে থাকার দরকার পড়বে না। তো সেই জন্য আমি চলে এলাম ছর্দির বাড়িতে। ছর্দির বাড়ি থেকে ওকে নিয়ে চলে যাব। নিয়ে যাওয়ার পর তাহলে আমি কালকে থেকে কাল বা পরশু থেকে আমি ওকে কন্টিনিউ করাতে পারবো স্কুলটা। কারণ এই সপ্তাহে তো প্রায় পুরোটাই ওর অফ হয়ে গেল। ও আর কি অফ করে ফেললো। সময়ের হাতেই তো আমরা বন্দি, সময় যা করালো। তো এই করতে করতে ওর স্কুলে না যাওয়ার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। যদি খুবই আমার এমার্জেন্সি থাকতো তাহলে কিছু আমার করার ছিল না। কারণ এই দিকটা চোখ না দিলেও হতো। ওই দিকটি যে দিকটা আমার বেশি ভাইটাল সেদিকেই চোখ দিতে হতো। কিন্তু যেহেতু এখন সব দায়িত্ব ওরা নিয়েছে সেহেতু অনেকটাই ফাঁকা। তো কি করব, ওকে তো নিয়ে গিয়ে লেখাপড়া করানোই বেটার। তাই জন্য করালাম। ছর্দির বাড়ি থেকে নেমেই আগে আমি মন্দিরে গেছি। কারণ ওদের এই মন্দিরের পরিবেশটা খুব সুন্দর ১ নম্বর। আর আমরা যখনই আসি, এসে আগে মন্দিরে মাকে দর্শন করি, তারপরে ওদের বাড়িতে যাই। কারণ বাড়িতে গেলে আর বেরোনো সম্ভব নয়। আর দেখুন, সন্ধেবেলা মা একদম নিস্তব্ধে বসে আছে নিজের স্থানে। আমি গেলাম মন্দিরে, গিয়ে মাকে আর্জি জানালাম, মা কিছু তো চাই না ভগবানের কাছে, কিন্তু সামনের মার্চ মাসের শেষে বা এপ্রিলের প্রথমে এইরকম মায়ের বাৎসরিক পুজো হয়। বললাম, মা তোমার এই বাৎসরিক পুজোয় যেন এই মানুষটিকে নিয়ে আসতে পারি, সে যেন তোমার বাৎসরিক পুজোয় এসে অ্যাটেন্ড করতে পারে। কিছুই তো চাই না। হ্যাঁ, এই সন্ধেবেলায় মায়ের কাছে চাইলাম। তো মা কী করবে মাই জানি, এখানের মা খুব জাগ্রতা। মানুষের যখন আর কিছু করার থাকে না, তখন মানুষ এই স্পিরিচুয়ালিটির দিকেই ঘেঁষে। তো আমি চলে এলাম, ছর্দি তখন রান্নায় ব্যস্ত ছিল। রান্না করবে, রুটি করবে। সবাই তো ওর মুখের দিকে চেয়ে আছে, ওর মুখের দিকে 4টে পেট চেয়ে আছে। তো আমি ভেতরে গেলাম। ওর তো শীতকালে সবই ওদের ওখানে বেশ ঠান্ডা। তো সব ও ঘিরে টিরে বসে আছে। তো সেই সময় আমি ওর সাথে কথা বলছিলাম, সেই শুনে দেখুন বেরিয়ে এসেছে। আমার গলার আওয়াজ পেয়ে ও বুঝতে পেরেছে যে মাম্মাম এসেছে। ও বেরিয়ে এলো। এমনিতে ও ছর্দির কাছে যখন থাকে কোনো রকম কোনো অসুবিধে বা অন্যায় দুষ্টুমি কিছুই করে না। ছর্দিকেও মা বলেই ভালোবাসে, আমার চেয়ে ছর্দির কাছেও বেশি ভালো থাকে। কিন্তু ও 2 দিন ধরে নাকি বলছে যে মাম্মাম কখন আসবে, 1বার 2বার বলছে। তো যাই হোক, ওরও হয়তো একটা কোনো চিন্তা আছে, টান আছে। যাই হোক, তো আমি একটু মিষ্টি এনেছিলাম, কারণ ছর্দির বাড়িতে যখনই আসি খালি হাতেই আসি, কোনো ব্যাপার নয় ওর বাড়ি। কিন্তু ও বারবার টিফিন বক্স ভরে আমাকে খাবার পাঠিয়ে দেয়। একটু যদি কিছু মিষ্টি না আনি আমার যেন কিরম খারাপ লাগছিল এখন। যে ওরা রুটিতে খাওয়ার সময় মিষ্টি খায় তো নিয়ে যায়, ঠাকুরকে পুজো করে যখন দেয় দুটোই একসাথে হয়ে যাবে। তো ও গিয়ে দিয়ে এলো। আর এই যে কাকাই ওর সাথে কথা বলে, ও কাকাইয়ের সঙ্গে কথা বলে। কাকাই ওকে হাসতে বলেছে আর ও হেসেই যাচ্ছে। আর বলছে যে এসো না আমার সঙ্গে, একটু এসো না, যাবে না। কিন্তু কাকাই ওকে যখন হাসতে বলছে ও হেসেই যাচ্ছে। এই যে দেখুন, ও হেসেই যাচ্ছে। তো পরের দিন সকালবেলা আর আমি বেরিয়ে আসবো, তাই জন্য ছর্দি বেশি কিছু রান্না করেনি, মাটন আর ভাত রান্না করেছিল। তো ওই আমরা খেলাম আর ছর্দি আমার জন্য পাঠিয়ে দিল। দেখুন, মনের অবস্থা, মনের পরিস্থিতি তো সবসময় ভালো থাকে না। এই সময় আমার ভালোও ছিল না। আমি কি খাচ্ছি, কিভাবে রান্না হচ্ছে, সব কিছু দেখাবো এটা আমার পক্ষে তোলা সম্ভব ছিল না। তারপরে ওর সংসারেও তো অনেক কাজ থাকে, বিছানা তোলা, ঘর পরিষ্কার করা। কিছুটা একটু হলেও আমি হেল্প করেছি, করতে হয় না তাও করেছি। একটা বাচ্চা নিয়ে ও সবই কী করে করবে। তো সেই জন্য আমার আর ইচ্ছাও করেনি যে রান্নাঘরে গিয়ে এই সবগুলো তুলি। আর এই পুতুলটার জন্য আমার দিব্যসোনা খুব বায়না করছিল। এই পুতুলটা সোনাইয়ের জন্মদিনে পাওয়া। 5 বছরে বড় করে জন্মদিন করেছিল ওর বাবা।
তো সেই সময় ওকে ওদের যে আশেপাশে ওই যে ক্লাবের ছেলেরা থাকে তারা এই পুতুলটা ওকে দিয়েছিল। তো এই পুতুলটা আমার দিব্যসোনার খুব পছন্দ, যখনই আসে হাত বাড়িয়ে বাড়িয়ে দেখায়, দেয়া হয় না। তো আজকে না দিলেই ওকে রাখা যাচ্ছিল না, তাই জন্য একটু দিল। ও ওই পুতুলটাকে নেড়ে নেড়ে খেলছে। এরপর আমরা কি করলাম, খেয়ে দিয়ে বেরিয়ে এলাম। আর সবটাই তো দেখানো যায় না, আর আমার ইচ্ছাও করছিল না ওকে নিয়ে ক্যামেরা বার করে। সব সময় মাথায় ওই চিন্তাটাই, একটাই চিন্তা আমার বসেছিল যে মামনি কবে বাড়িতে ভালো হয়ে ফিরবে। সব সময় এই চিন্তাটা থাকে। এখন যে এই যে ভয়েস দিচ্ছি, দেখুন একটা প্ল্যাটফর্মে নেমেছি, ইউটিউব প্ল্যাটফর্ম। এটা তো আমার কাজের জায়গা, আর কোনো কাজের জায়গায় তো কারোর কোনো কষ্ট দুঃখ সেগুলো বোঝে না, সেগুলোকে ওভারকাম করেই এগিয়ে যেতে হয়। তো সবই থাকবে, তার মধ্যে কাজটাও করতে হবে, তাই করছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।